ওয়ালাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মধ্যে একজন আমাকে প্রশ্ন করেছিল যে ঢাকা বোর্ড 2025-এর হিসাব বিজ্ঞানের যে প্রশ্ন 1 নংয়ের ফাহিম এন্টারপ্রাইজের যে আর্থিক গণিত প্রশ্নটা এসেছে সেটা সমাধান করে দিতে। তো যার কারণে আমি আজকে সমাধান করে দেবো এবং বিষয়টি তোমাদের একদম ক্লিয়ার করে দিব। সো প্রথমে আসো, এখানে আমাদের কি কি দেওয়া আছে। এখানে আমাদের মূলধন, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, বাট্টা দেওয়া আছে। এই যে নর্মালি যেটা বাট্টা শুধুমাত্র লেখা থাকবে, এটা হবে প্রাপ্ত বাট্টা, প্রদত্ত বাট্টা। এটাকে তোমরা কারবারি বাট্টা মানে ক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা কিন্তু ধরবা না। এটা হচ্ছে কি প্রাপ্ত বাট্টা, প্রদত্ত বাট্টা, ঠিক আছে। তারপর হচ্ছে পরিবহন। পরিবহন শুধু এমনি দেওয়া থাকলে এটা আমরা ধরবো ক্রয় পরিবহন, অর্থাৎ এটা হচ্ছে প্রত্যক্ষ খরচ। যেহেতু কোনো কিছু দেওয়া নেই, তার মানে এটাকে আমরা কী ধরবো? প্রত্যক্ষ খরচ। এবং এটা প্রত্যক্ষ খরচ বিক্রিত পণ্যের ব্যয় লিখে দিব। তারপর আছে এখানে কমিশন। কমিশন এটা হচ্ছে আমাদের প্রদত্ত কমিশন দেওয়া আছে, এটা আমরা পরিচালন ব্যয় লিখবো। ক্রয় বিক্রয়, আসবাবপত্র, হাতে নগদ, মজুরি, মজুদ পণ্য 1 তারিখে ফেরত। ফেরত হচ্ছে বিক্রয় ফেরত, ক্রয় ফেরত। এবং বেতন আমাদের 8 মাসের দেওয়া আছে, এটা আমি বুঝাই দিব লাস্টে দিয়ে। এবং তোমাদের সমন্বয়গুলোতে কী কী দেওয়া আছে দেখো। স্থায়ী সম্পদের অবচয় 5%। তো এখন এই স্থায়ী সম্পদ আমাদের আছেই কিন্তু একটা আসবাবপত্র 60,000 টাকা, তো এটার উপর 5% ধরলে আমাদের অবচয়টা বের হয়ে যাবে। তারপর হচ্ছে মজুরি অগ্রিম প্রদান করা হয়েছে। আমরা জানি অগ্রিম মানে হচ্ছে মাইনাস, তাই না? অগ্রিম মানে হচ্ছে মাইনাস আর বকেয়া মানে হচ্ছে যোগ। তাহলে অগ্রিম যেহেতু ডিরেক্ট বলে দিছে, আমরা এটা মাইনাস করে দেব, ইজি। তারপর হচ্ছে ধারে ক্রয় 5,000 টাকা অন্তর্ভুক্ত হয়নি। অন্তর্ভুক্ত হয়নি বা লেখেনি এরকম কিছু যদি বলা থাকে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা বুঝে নেব এটা হচ্ছে অলিখিত। আর এই অলিখিতটা সবসময় যোগ হয়। অলিখিত ক্রয় বিক্রয় সবসময় কী হয়? যোগ হয়। আচ্ছা, তারপর হচ্ছে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য। এখানে মজুত পণ্য আমার সমাপনী মজুত পণ্য আমাদের 2টা টাকা দেওয়া আছে। যখন আমরা দেখব এরকম 2টা অ্যামাউন্ট দেওয়া আছে, তখন রক্ষণশীলতার নীতি অনুযায়ী যেই মানটা ছোট সেইটা ধরে আমরা ম্যাথটা করব। তো এখানে আমাদের এখানে 54,400 আর 51,600-এর মধ্যে কোনটা ছোট? আমরা জানি 51,600 ছোট, তার মানে কি আমরা কমটা ধরে করব। ওকে, এবার আসো প্রশ্নটাতে আমাদের বলছে ফাহিম এন্টারপ্রাইজের নিট ক্রয় পরিমাণ। তো এখন দেখো ক্রয়ের সাথে কি কি আনুষঙ্গিক খরচ আছে। প্রথমে তো আমাদের ক্রয় আছে, ক্রয় হচ্ছে 30,000 টাকা। তারপরে দেখো এখানে ফেরত যখন পাইছি, তো ফেরত আমরা কোনটা ধরবো? এই পাশেরটা ধরবো। আমরা কি আড়াআড়ি করে এই ফেরতগুলো ধরবো। তো এখন ফেরত আছে আমার 2,000 টাকা। আবার এখানে না সমন্বয় বলে দিছে ধারে করে 5,000 টাকা অন্তর্ভুক্ত হয়নি, তার মানে কি এটা অলিখিত। তো অলিখিতটা আমরা কি করব? যোগ করব। তো কিভাবে করবা? এই দেখো আপু সমাধান করে দিছি। ক্রয় লিখছি, ক্রয়ের সাথে ফেরত মাইনাস করলাম, যোগ অলিখিত করলাম, আমার মোট 33,000 টাকা আসে। এবং ক নাম্বারের উত্তর হচ্ছে আমাদের 33,000। এবার খ নাম্বারটা করি। নাম্বারটাও তো খুব ইজি, তোমরা যারা পারো না কিছু তারাও পারবে। সেটা হচ্ছে আমাদের বলছে মোট মুনাফা নির্ণয় করতে। তো মোট মুনাফা নির্ণয় করা তো খুব ইজি। আমরা প্রথমে কি লিখি? মোট মুনাফার ক্ষেত্রে আমরা বিক্রয় লিখি। বিক্রয়ের সাথে আমরা কি পাইছি? এখানে বিক্রয়ের সাথে আমাদের কিন্তু ফেরত দেওয়া আছে। তাহলে বিক্রয় কত? বিক্রয় হচ্ছে 45,000। তো আড়াআড়ি ফেরত কোনটা? 3,000 টাকা হচ্ছে আমাদের ফেরত। তো এই দুইটা আমরা মাইনাস করে দিই। এই দেখো, এই যে বিক্রয় হচ্ছে 45,000 আর এই 3,000 মাইনাস করলে আমার থাকবে হচ্ছে 42,000 টাকা। এবার কথা হচ্ছে আমাদের নিট বিক্রয় কিন্তু বের হয়ে গেছে। আমরা কিন্তু জানি নিট বিক্রয় থেকে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করতে হবে। এখন বিক্রিত পণ্যের ব্যয় কী কী আসবে আমরা তো জানি। তো এখানে আমাদের মজুদ পণ্য প্রারম্ভিকটা দেওয়া আছে আমাদের প্রশ্নে 33,500। তো আমরা ক নাম্বারে কিন্তু নিট ক্রয় নির্ণয় করে ফেলছি, তো যার কারণে আমি আর ডিরেক্ট আবার করি না। তো ক হতে লিখে 33,000 টাকা এখানে লিখে দিচ্ছি। তো আমরা কি জানি ওইখানে পরিবহন ছিল, পরিবহন আমরা বললাম কি প্রত্যক্ষ খরচে আনবো, তো এখানে 500 টাকা এনে ফেললাম। তারপর হচ্ছে মজুরি আছে আমাদের, মজুরির সাথে আমাদের অগ্রিম করা হয়েছে। তো এতটুকু আমরা করলাম, এতটুকু আমরা মাইনাস করার পর এটা আসলো। এখান থেকে আমরা সবগুলো যোগ করার পর থাকে 67,400 টাকা। তো আমরা সমাপনী মজুদ পণ্যটা মাইনাস করে দিলাম 51,600। তো এই সবগুলো যোগ করলে আসে হচ্ছে আমাদের 15,800। তো ওই নিট বিক্রয় থেকে আমরা যদি বিক্রিত পণ্যের ব্যয়টা মাইনাস করি, তাহলে মোট রেজাল্ট থাকে 2,62,200। অর্থাৎ আমাদের ক্ষয়ের অ্যান্সার হচ্ছে 2,62,200 টাকা। ওকে, এবার আমাদের গ নাম্বারে বলছে মোট মুনাফা যদি 61,500 টাকা হয়, তাহলে পরিচালন মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে। তো আপু তোমাদেরকে নেট মুনাফা সহ করাই দিচ্ছে, সমস্যা নাই। তো তোমরা দেখো অ্যান্সারটা কী হবে। তো আমাদের প্রশ্নে কিন্তু মোট মুনাফা দেওয়া আছে 61,500 টাকা। এখন আমরা এটা থেকে মাইনাস করব পরিচালন ব্যয়টা। তো পরিচালন ব্যয়ে আমাদের প্রথমে কিন্তু কমিশন আছে, যেটা প্রদত্ত কমিশন, এখানে আমরা 4,000 টাকা লিখব।
আর বেতন দেওয়া আছে আমাদের 24,000 টাকা। এবং এখানে কিন্তু আমাদের বেতনের ক্ষেত্রে একটা ভেজাল দিয়ে দিছে প্রশ্নে। বেতনে কিন্তু বলা আছে যে বেতন, আমি দেখাচ্ছি আরেকটা পেজে নিয়ে, আমাদের বেতনটা দেওয়া আছে হচ্ছে 8 মাসের 24,000 টাকা, ঠিক আছে। এখন এটা আমরা কিভাবে করব, কথাটা হচ্ছে এইটা। তো প্রথমে কি করবা, এখানে একটা জিনিস বুঝো, তোমার 1 বছর সমান কত, 12 মাস। আমরা কিন্তু 12 মাসের অঙ্ক করি, তাই না? আমরা 1 বছর সমান 12 মাস আমরা জানি, এবং একটা অঙ্ক করতে হলে আমাদের 1 বছরের হিসাব করতেই হবে। এখানে আমার 8 মাসের হিসাব দিছে, 8 মাসের টাকা আমাকে দিল, কিন্তু 4 মাসের টাকা আমাকে দেয় নাই। 12 মাস হিসাব করে 12 থেকে 8 বাদ দিলে কত থাকে, 4 মাস। 4 মাসের বেতন কি রয়েছে, এখনও বকেয়া রয়েছে। তো বকেয়াটা আমরা জানি যোগ করতে। এখন কথা হচ্ছে আমরা কিভাবে করব। তো এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা 24,000 টাকা কিন্তু বেতন আমাদের দিছে, এবং কয় মাসের, 8 মাসের। তো আমরা 24-এর সাথে 8 মাসটা ভাগ করে দিব। ভাগ করার পর আমাদের 4 মাসের টাকা দেয় নাই, 4 মাসের টাকা যে দেয় নাই ওইটা আমরা অ্যাড করে দেবো, অর্থাৎ গুণ করে দেব। তাহলে আমাদের টাকাটা হয়ে যাবে বকেয়ার ক্ষেত্রে। তো বকেয়া টাকাটা এভাবে নির্ণয় করবা সবগুলোর ক্ষেত্রে। তারপরে আমাদের আসবাবপত্রের অবচয় 5% দেওয়া আছে। তো এটা করার পর আমাদের থাকে হচ্ছে 43,000 টাকা। পরিচালন মুনাফা নির্ণয় করলে আমাদের থাকে হচ্ছে 18,500 টাকা। তো আমাদের গয়ের অ্যান্সার হচ্ছে 18,500।